কমিশনার এবং অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। জয়েন করেছি প্রায় 8 মাস হয়ে গেছে। তো এইখানে কিছুদিন থেকে দুই একটা ঘটনায় আমি খুবই মর্মাহত। আদারওয়াইজ এটা তো অত্যন্ত ভালো জায়গা। দক্ষিণ আফ্রিকা অনেক সুন্দর দেশ। এখানে প্রচুর বাংলাদেশি আছে, 2 থেকে 2.5 লক্ষ বাংলাদেশি নাগরিক, মূলত দক্ষিণ আফ্রিকায়। এছাড়া যে আরো 4-5টা নেইবারিং কান্ট্রি এবং বর্ডারিং কান্ট্রি আছে সেগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তবে এইখানের কনসেন্ট্রেশন অনেক বেশি। 90%-এর উপরে শুধু দক্ষিণ আফ্রিকাতেই, বা 95% টোটাল যত জনসংখ্যা বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় বসবাস করছেন। তো কিছুটা মর্মাহত এই জন্য যে গত কয়েক মাস ধরে শান্তি শৃঙ্খলা এবং সিকিউরিটি সেফটি এই সব পরিস্থিতিগুলা ডেটোরিওরেট করেছে, মানে অবনতি হয়েছে। তো এটাতে বাংলাদেশি যারা এক্সপার্টেড কমিউনিটি আছেন তারা যেমন উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন। হয়তো আমরা অনেকটা সুরক্ষিত, ডিপ্লোম্যাটিক ঠিক এনক্লেভ না হলেও একটা এখানে ডিপ্লোম্যাটিক পুলিশের আনাগোনা আছে, অনেক এমবেসি এখানে স্থাপিত আছে, একটু বেশি নজর থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বাট এটা তো দেশের সর্বত্র এই সুযোগটা নাই, এবং বাংলাদেশি জনগণ অনেকেই প্রত্যন্ত অঞ্চলে, শহরের বাইরে, গ্রামে অথবা লোকেশনে বসবাস করছেন এবং ব্যবসা করছেন। তো যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, অনেক বাংলাদেশি নাগরিক এবং অন্যান্য দেশের নাগরিকও ভিকটিম হয়েছেন। বাট আমাকে তো অবশ্যই বাংলাদেশি নাগরিকদের বিষয়টাই আমাকে নজর রাখতে হবে মূলত। আপনারা খেয়াল করে থাকবেন, আমরা যোগাযোগ করেছি আমাদের সর্বোচ্চ লেভেলে, বা আমাদের সাধ্যের মধ্যে আমরা আমাদের সরকারি চ্যানেলে বিশেষ করে যোগাযোগ করতে হয়। আমাদের যোগাযোগের প্রাথমিক যেই আমরা ডেস্টিনেশন বা যেই অধিদপ্তর, যেই মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করি, অবশ্যই ডার্কো, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড কোঅপারেশন, এখানে যোগাযোগ করি। পুলিশ কমিশনারদের বিভিন্ন অফিসে, 3টা অফিসে গিয়েছি। আরো কিছু আমরা সাক্ষাৎকার চেয়েছি, হয়তো জুলাই মাসেই আমরা চেষ্টা করছি সবগুলা মেজর 9টার মধ্যে যতগুলা প্রভিন্সে সম্ভব যোগাযোগ করে আমরা আমাদের রিকোয়েস্ট, অনুরোধ রাখবো যেন ওরা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। বাট একই জিনিস, ওরা তো আমাদের নাগরিকদের হয়তো ওনাদের কাছে আলাদা কোনো প্রায়োরিটি না। আর প্রায়োরিটি যদিও থেকে থাকে, অবশ্যই তারা তাদের নাগরিক এবং আফ্রিকানদের প্রতি বিশেষ সহানুভূতিশীল হয়ে থাকে, এটা আমরা খেয়াল করেছি। বাট এমন না যে বাংলাদেশিদের প্রতি উদাসীন, এমন আমি মনে করি না। বাট অপরাধের প্রবণতাটা এবং ডেনসিটি নাম্বারটা অনেক বেশি হয়ে যাওয়াতে ওদেরও হয়তো কষ্ট পেতে হচ্ছে, বা অনেকটা সহজ হচ্ছে না অ্যাড্রেস করা। বাট ওনারা কথা দিয়েছেন যে ওনারা চেষ্টা করবেন, এবং বাংলাদেশি কমিউনিটিরও সাহায্য চেয়েছেন। আপনারা আপনাদের এলাকায় লোকাল কমিউনিটি লিডারদের সাথে যোগাযোগ রেখে, এবং ব্যবসায়ী যারা আছেন তাদের সাথেও আপনারা মাঝে মাঝেই পুলিশ স্টেশন, এখানে থানা বা যেটাই হোক, ওইগুলো ভিজিট করার ব্যবস্থা রাখবেন, ভালো সম্পর্ক সৌহার্দ্য বজায় রাখবেন। আমার মনে হয় ওরা আপনাদের আহ্বানে সাড়া দিবে। কিছুটা প্রমাণ তো আমরা দেখেছি। আমরা এই যে ডোডরেন্স, যেখানে বাংলাদেশি 2জন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আলতে হাতে নিহত হয়েছেন, ওরা কিন্তু 3 দিনের মধ্যেই ব্যবস্থা নিয়েছেন। আমি যোগাযোগ করলে হয়তো এর মধ্যে আমরা আজকে যোগাযোগ করব, হয়তো বাকি 2জন যারা শনাক্ত করতে পেরেছিলেন তাদের হোপফুলি তাদেরকেও গ্রেপ্তার করে ফেলেছেন। বাট মূল আসামি 2জনকেই গ্রেপ্তার করেছেন, সেটা আমরা গত সপ্তাহেই জেনেছি। এইটা একটু অফ দি রেকর্ড আমি রাখতে চাই, আপনারা রেকর্ড করলে এটা প্রচার করবেন না। এটা আমাদের একটু নিজেদের লজ্জার বিষয় আছে। আমরা আমাদের কমিউনিটির অনেকেই কিন্তু অপরাধের সাথে জড়িত, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু করে কিছু আছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এটা আমরা অনেকে অবগত আছি। দিস থিং কিলস। এটা আপনাকে, আপনার পরিবারকে নষ্ট করবে। বাট সামহাউ আমি শুনেছি এটাও একটা প্রধান কারণ। এই জিনিসটা থেকে দূরে সরে থাকতে হবে। মাদক দ্রব্য আরেকটা কারণ। আমি মনে করি না যে আপনারা এটাতে অভ্যস্ত, বাট দক্ষিণ আফ্রিকার একটা বড়
জনগোষ্ঠী বা একটা একটা বেকার, হ্যাঁ, ওদের আনএমপ্লয়মেন্টের হার অনেক বেশি। এটা থেকে তারপরে মাদকাসক্তি, এবং অনেকে পড়ালেখা করে নাই বা ভালো চাকরি পাওয়ার মতো অবস্থায় নাই, সেরকম যোগ্যতা অর্জন করে নাই। ওদের অনেকের সাক্ষাৎকার আমি অপরাধীদের দেখেছি বিভিন্ন চ্যানেলে, দক্ষিণ আফ্রিকার সরকারি বা প্রাইভেট। তারা অনেকে স্বীকার করেছে যে যেহেতু তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, এই ছিনতাই, এক্সটর্শন, তারপরে কিডন্যাপিং এর মাধ্যমে ওরা সহজেই পয়সা রোজগার করতে পারে। আমরা চাই না আমরা এবং আমাদের বাংলাদেশি নাগরিকগণের ভিকটিম হন। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এটাই। আর অনেক ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, বললেন যে আমাদের একটা প্রবণতা আছে, যারা একটু অধিকতর সতর্ক, যে অনেকে আমরা হয়তো টাকা পয়সা রোজগার করছি কিন্তু একটা দেখানোর প্রবণতা থাকে। আপনি দেখাইলে আপনি হয় ইউ আর এক্সপোজড, দেন ইউ আর টার্গেটেড। হ্যাঁ, এটা তো হবেই। কারণ যেহেতু এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত না। আচ্ছা, এটার পাশাপাশি আমরা একটা ক্যাম্পেইন শুরু করতে চাচ্ছি এই জুলাই, আজকে 2 তারিখ না? 2 তারিখ। হ্যাঁ, আমরা গতকালকে আমাদের একটা টিম ফিরেছে। হ্যাঁ, ওইখানে অনেক চাপ ছিল ক্যাপটাউনে। অনেকেরই দাবি ছিল যে আমরা আরো 2 দিন বাড়িয়ে দিই, অন্তত 1 দিন বাড়িয়ে দিই। কিন্তু আমরা আমাদের স্বল্প জনবল দিয়ে এই অফিসে আমরা যদি 3 জন অফিসার বা 4 জন ওইখানে চলে যায়, এখানে 1 জন 2 জন, এইখানে চাপ সামলানো মুশকিল। আর এখানেও প্রচুর লোকজন আছে। তাছাড়া আমাদের হয়তো 15 থেকে সর্বোচ্চ 20% হচ্ছে কনসুলার নিয়ে আমরা ডিল করি। আপনাদের পাসপোর্ট, ভিসা, তারপরে আরো যত সব আছে, ডকুমেন্টেশন, সবকিছু। আমাদের রাজনৈতিক কাজ, সাংস্কৃতিক কাজ, অন্যান্য কাজ, সেটা কিন্তু অনেক বড়। সেটা হয়তো আপনারা দেখতে পান না। আমরা তো সবকিছু অনেক সেন্সিটিভ কাজ থাকে, সেজন্য আমরা পাবলিক ডোমেইনে এগুলো আনি না। এটা খেয়াল রাখবেন। আমরা কিন্তু নিবেদিত আছি, আমরা আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করি। একজন কিছুক্ষণ আগে কথা বলছিলাম, ওনাকে বললাম আমি যে আপনি 5 মিনিট একটু ওয়েট করেন, আমরা একটু একটা সবার উদ্বোধনী করে দিয়ে দিবেন। তিনি বলেন অনেক দূর থেকে আসছেন, 5 মিনিট তো কিছুই না, আপনাকে প্রয়োজনে কোনো, আমরা এমনিতে, আমি একজন অতিরিক্ত সচিব বাংলাদেশ থেকে যখন এখানে আসি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ছিলাম, তো আমিও কিন্তু ঘন্টার পর ঘন্টা বিভিন্ন, যেমন আমেরিকান এমবেসিতে যেতে হয়েছে আমার ছেলের পাসপোর্ট তৈরি করার ব্যাপারে, ও আমেরিকান সিটিজেন ব্যাপার। তাছাড়াও ভিসা নেওয়ার জন্য আমার ব্যক্তিগত ভ্রমণ ছিল ইউরোপে ছুটিতে, এইখানে পোস্টিং এ আসার আগে। নির্দিষ্ট সময়ে বিদেশি এমবেসিতে গিয়ে আমার একবার না একাধিকবার যে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, এটা তো করতে হবে। হ্যাঁ, এইখানে আমাদের কাছে জাদুর কাঠি নেই যে এটা ছয়ালেই কাজ শেষ হয়ে যাবে। একটা ভিসা তৈরি করতে সময় লাগে। হ্যাঁ, ইলেকট্রনিক পাসপোর্ট আপনি দেখেন বাংলাদেশে যখন আপনি ইনপুট দেন, আপনার মিনিমাম 20 মিনিট লাগবে। হ্যাঁ, একজনের পাসপোর্ট 8 ঘন্টা লাগে। তো 8 ঘন্টার করে ইউজুয়ালি স্লট গুলা রাখা হয়। তো আপনি দিনে একটা কাউন্টারে আপনি কয়টা করতে পারবেন? 20টা ম্যাক্সিমাম। সেইখানে আমরা যখন কনসুলার ক্যাম্পে গিয়েছি, ক্যাপটাউন ছিল লাস্ট, আমরা 2 দিনে 400-র বেশি, 406টা ইলেকট্রনিক পাসপোর্ট তৈরির আবেদন রেজিস্ট্রি করেছি। হ্যাঁ, যেটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, বাট আমাদের কর্মকর্তারা সেটা সাফল্যের সাথে ওরা একটানা কাজ করেছে। আমরা কেউই লাঞ্চ ব্রেকও নেই নাই, এবং রাত 10টা পর্যন্ত কাজ করেছে। তারপরে এমন অবস্থা হয়েছে যে আমাদের নাগরিকগণ এত উত্তেজিত যে পারলে ওদেরকে যেভাবে